নির্বাচনের রাত পেরিয়ে গেছে, ভোট নিয়ে যত আশঙ্কা ছিল, যত গুজব ছিল, সেই সব কিছুর সমাপ্তি ঘটেছে। এবারে ফল প্রকাশের পালা। গণনার প্রক্রিয়াটিও গতকাল বিকেলের পর থেকেই শুরু হয়েছে সবকটি কেন্দ্রতে আমরা দেখেছি। এবং যেহেতু আমরা 24 ঘন্টাই সরাসরি সম্প্রচারে আছি, কাজেই আমরা প্রতি মুহূর্তের খবর নিয়ে আপনাদের সাথে কিন্তু হাজির হচ্ছি। খবরের পাশাপাশি আমরা চাই কিছু বিশ্লেষণও, আমরা একটু আলাপও করে নিতে চাই। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে দুজন অতিথি আছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ আহমদ এবং একই সাথে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। তাদের সাথে আলোচনায় যাব এবং খুব স্বাভাবিকভাবেই আলোচনাটা নির্বাচন নিয়েই। আমি শুরুতেই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিলের কাছে আসতে চাই। অন্যান্য বারের যে নির্বাচন, আমরা যদি একদম 1973-এর নির্বাচন থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নির্বাচনগুলো নিয়ে হিসাব করি, পরিসংখ্যানগত দিক থেকে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে। প্রার্থীর সংখ্যা, ভোটারের সংখ্যা ইত্যাদি ইত্যাদি, আসন সংখ্যা ইত্যাদি পার্থক্যগুলো ছাপিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিরাট একটি ভিন্নতা এসেছে এবার, সেটা নিয়ে আপনার মন্তব্য শুরুতেই শুনবো। ধন্যবাদ আপনাকে। আসলে উদ্বেগ, উৎকণ্ঠা, গুজব সব কিছু কাটিয়ে অবশেষে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং নির্বাচিত সংসদ সদস্যদের পেলাম। আমরা যদি দেখি সেই 71 টু প্রেজেন্ট অ্যানালাইসিস যদি আমরা করি, বিশ্লেষণে যেটা স্পষ্টত প্রমাণিত হয় যে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য ছিল। সেই প্রেক্ষিতে আমরা যদি দেখি, আমার কাছে আমার বিশ্লেষণে যেটা মনে হয়, এই পর্যন্ত এই নির্বাচনটার আগে সবচাইতে বেশি গ্রহণযোগ্য নির্বাচন আমার কাছে যেটা ছিল 1991-এর নির্বাচন, তার পরবর্তীতে যেটা 1996-এ সেকেন্ড টাইম হয়েছে, দেন 2001। বাট আমার কাছে মনে হয় এবারের নির্বাচনটা সব কিছুকে পাল্টিয়ে আমার মনে হয় 2026-এ যে নির্বাচনটা হয়েছে সেটাই সবচাইতে অংশগ্রহণমূলক এবং সবার কাছে আমার কাছে মনে হয় অ্যাকসেপ্টেড হয়েছে। এবং এই নির্বাচনে সবচাইতে বেশি লক্ষণীয় ব্যাপার ছিল নারী ভোটারদের উপস্থিতি। এটা খুবই লক্ষণীয় ছিল। আমরা কিন্তু আগে কখনো এমন উপস্থিতি দেখিনি। আমি ভোট কেন্দ্রে দেখেছি সকালে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল নারী ভোটারদের উপস্থিতি। আপনি দেখেন অন্যান্য নির্বাচনগুলো যদি আপনি দেখেন, সেখানে নারী ভোটারদের উপস্থিতি ছিল, কিন্তু ওনাদেরকে কিন্তু বাসা থেকে অনুরোধ করে নেওয়া হয়েছিল বা কোনোভাবে ওনাদেরকে কিন্তু নেওয়া হয়েছিল। কিন্তু এবারের যে ব্যাপারটা ছিল, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নারী ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি, এবং মনে হয়েছিল সত্যিকার অর্থেই আমরা গতকাল একটা বড় উৎসবে ছিলাম। অনেক দিন পর, অনেক বছর পর আমার কাছে মনে হয় রাষ্ট্রীয়ভাবে আমরা একটা উৎসব ছিলাম। আমরা যেমন দেখি পহেলা বৈশাখে যে উৎসবগুলো সবার, যেমন ধর্মীয় উৎসবগুলো স্ব ধর্মের পালিত হয়, কিন্তু রাষ্ট্রীয় যে উৎসবগুলো আছে সেগুলো কিন্তু সবার। সেক্ষেত্রে পহেলা বৈশাখ স্বভাবতই এটা রাষ্ট্রের সবার। আমার কাছে মনে হয় গতকালের যে ভোট উৎসব, সেগুলো সব উৎসবকে হার মানিয়ে সবচাইতে বড় উৎসবে পরিণত হয়েছে। এবং আমরা ঈদের ছুটির মতো করে মানুষকে বাড়ি ফিরতে দেখেছি, ভোট দিতে যাওয়ার যে আগ্রহ, সেটা আমরা দেখেছি। সর্দার ফরিদ আহমদের কাছে যদি আসি, আমরা অন্যান্য নির্বাচনের সাথে যে ভিন্নতা তা নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি নতুন কিছু আশার সঞ্চার, বিশেষ করে বিপ্লব পরবর্তী যেহেতু সরকার গঠিত হতে যাচ্ছে, নির্বাচিত সরকার গঠিত হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই, মানে ফলাফল তো ঘোষণার দ্বার প্রান্তেই আমরা, সেখানে নতুন সরকারের কাছে নতুন প্রজন্মের প্রত্যাশাগুলো কেমন হবে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে উনি যে কথা বলছেন, একটু ওনার প্রসঙ্গটা একটু টানি ওনার সঙ্গে যোগ করতে চাই। সেটা হলো যে আসলে এবারে নির্বাচন অনেকগুলো দিক থেকে একটু আলাদা। প্রথমত ধরুন যে গত 3টি নির্বাচন যেটা ছিল, লাস্ট 3টি নির্বাচন, সেগুলো ছিল একতরফা, রাতের নির্বাচন, ডামি নির্বাচন এবং একতরফা নির্বাচন ছিল। এবার সেটা একেবারে আলাদা হয়েছে। উনি নারীদের অংশগ্রহণের কথা বলছিলেন, কিন্তু তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নিঃসন্দেহে জেনজি প্রজন্ম এবার নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করেছে, এবং কোনোটাই স্বাভাবিক, কারণ আপনি জানেন যে এই তরুণদের ভোটার সংখ্যা ছিল 4,60,00,000, যাদের বয়স 18 থেকে 38 এবং তারা কখনো ভোট দিতে পারেনি বা দেয়নি। এই যে তাদের অংশগ্রহণ, এটা ছিল একটা আলাদা বৈশিষ্ট্য ছিল।
আরেকটা বৈশিষ্ট্য ছিল যে এবার নির্বাচনে কতগুলি ঘটনা ঘটেছে, বড় ধরনের ঘটনা ঘটেছে। একটা ঘটনা হলো যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসলে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেল আনুষ্ঠানিকভাবে, এবং তাদের যে সহযোগী বা দোসর যেটাই বলেন, জাতীয় পার্টি কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেল। এটা একটা বড় ঘটনা আমাদের রাজনীতির মেরুকরণে, নিঃসন্দেহে এটা ভবিষ্যতে আমরা লক্ষ্য করবো বিষয়টা। আরেকটা বিষয় সেটা হলো যে এখানে বিএনপির যে 2/3 একটা ভূমিধস বিজয় হয়েছে, এটা নিঃসন্দেহে তারেক রহমান ক্রেডিট নিতে পারেন, কারণ তার নেতৃত্বে এই বিজয়টা হয়েছে নিঃসন্দেহে। এবং আরেকটা বৈশিষ্ট্য ছিল, 5ই আগস্টের পর আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে একটা একতরফা নির্বাচন হবে, কিন্তু আমরা দেখলাম না, হয়নি। একেবারে অংশগ্রহণমূলক তো হয়েছেই, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। এবং আপনি ভোটের প্রাপ্তির দিক থেকে দেখেন, বিএনপির আসন পেয়েছে অনেক ভোটে, কিন্তু তাদের প্রাপ্ত ভোট হলো 30% মতো, জামাতে সেটা 20-এর উপরে চলে গিয়েছে। বিএনপি 30 থেকে 35 আর জামাত হাড্ডাহাড্ডি লড়াই, 10% একটা ব্যবধান হয়েছে। এটাও কিন্তু নির্বাচনকে, আপনি জানেন যে গণতন্ত্রে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে নির্বাচনে, তাহলে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ পায় না। আমরা মনে করি গণতান্ত্রিক একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে এবার নির্বাচনে আরেকটা বিষয় ছিল, সেটা হলো 46 জনের মতো প্রার্থী ছিল যারা পুরনো এমপি, আগে এমপি ছিলেন। এর মানে কি, বাকিরা সবাই একদম নতুন। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যিনি প্রধানমন্ত্রী হবেন এবং যিনি প্রধান বিরোধী দল নেতা হবেন, দুজনেই কেউই অতীতে নির্বাচনে বিজয়ী হয়নি। একটা নতুন একটা পরিবেশ হবে সংসদে নিঃসন্দেহে। এখন যেটা আপনি বলছিলেন যে নতুনটা কিভাবে দেখবে, হ্যাঁ, আপনি জানেন এই জেনজি প্রজন্ম না বলতে পারে সরাসরি। এই সরকার যদি ভালো কিছু করে হ্যাঁ বলবে, ভালো কিছু না করলে না বলে দিবে। এবং সরকারকে এই বিষয়গুলোকে মাথায় রাখতেই হবে, এটা একটা নতুন চ্যালেঞ্জ নিঃসন্দেহে। সরকার যা ইচ্ছে তাই করে ফেলবে আর সবাই মেনে নিবে, সম্ভবত সেটি হবে না। আর সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা দাপট আছে, মূলধারা মিডিয়াগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আমরা দেখেছি ফ্যাসিস্টের আমলে নিয়ন্ত্রিত হয়েছে, এখনো যে নিয়ন্ত্রিত নয় তা নয়। আমরা জানি কোন মিডিয়া হাউস, মূলধারা কোন মিডিয়া হাউস কাদের নিয়ন্ত্রণে, কারা চালায়, লোক দেখলে জানা যায়। হ্যাঁ, এখন বিষয়টা যেটা হলো, কিন্তু সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করা কঠিন। এখন এই নতুন প্রজন্মের হাতে কিন্তু এই অস্ত্রটা রয়েছে। তবে মাঝখানে একটু যদি আপনাকে জিজ্ঞেস করি, গত রাতে আমরা ফলাফল নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে আস্ফালন দেখেছি, তাতে কি মোটামুটি এরকম একটা ধারণা পাওয়া যায় না যে তথ্য মানেই সংবাদ নয়, এবং সোশ্যাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়া নয়? না, নিঃসন্দেহে এখানে মিডিয়ার বিষয়টা হলো কি, সোশ্যাল মিডিয়াকে আপনি ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, একই সঙ্গে কিন্তু ইনফরমেশনও পাবেন। এখন আপনি সেটা কিভাবে যাচাই করবেন? তবে এটা ঠিক যে সোশ্যাল মিডিয়া বিভ্রান্তি ছড়ানোর উস্তাদ, এবং খুব সহজে ছড়িয়ে দিতে পারে, কিন্তু সংকটটা কোন জায়গায় জানেন, এটা প্রভাবিত করে, এটাকে এড়িয়ে যাওয়া যায় না। আমরা বুঝতে পারছি, এবং আপনি শুনলে অবাক হবেন যে অনেক লোক রয়েছে তারা মূলধারার মিডিয়াতে যায় না, সোশ্যাল মিডিয়া থেকে নিউজ কেটে সত্য বলে মনে নেয়। এবং শিক্ষিত মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ। আরেকটা অপসাংবাদিকতার নতুন রূপ আপনি নিশ্চয়ই দেখেছেন, ফটো কার্ড। আপনার বক্তব্যকে আংশিক দিয়ে তাকে একটা ছেড়ে দেওয়া হবে, কিন্তু আগে পিছিয়ে কি ছিল সেটা। এবং আরেকটা ফটো কার্ডের ডিসইনফরমেশন ছিল ভয়ঙ্কর, সেটা হলো আপনাদের 71 টেলিভিশন নামে একটা ফটো কার্ড ছেড়ে দিল, আসলে 71 টেলিভিশনের নয়। আমি এখানে একটু অ্যাড করতে চাই, এইখানে বিষয়টা রয়েছে, যেটা হচ্ছে যে প্রযুক্তিগত অপব্যবহার যেটা হয়েছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যেমন ব্লেসিংস ছিল, পাশাপাশি কিন্তু এটা অনেক ক্ষেত্রে কার্স হয়েছে। এই প্রযুক্তিগত অপব্যবহারের কারণে কিন্তু এটা আমাদের সবসময়, এটা আমাদের কাছে শিক্ষণীয় যে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ইনফরমেশন দেখার সাথে সাথে সেটা ট্রাস্ট করে কাউকে শেয়ার করা, সেটা কিন্তু আসলে আমাদের জন্য খুব ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এবং কখনো হয়েছে, আমি আত্মঘাতী হয়েছে। এই জন্য আমাদের এখন থেকে যেটা আসলে সবসময় মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়া আমরা ইনফরমেশন প্রোভাইডের জন্য, ইনফরমেশন কালেকশনের জন্য আমরা রিলাই করব, এই অর্থে আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেটার সোর্স কি ছিল, এটার অথেন্টিক কিনা, এটা জাস্টিফাই করতে হবে। যেমন আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতে যখন আমরা একটা ইনফরমেশন দেখি বা পাই, সেটার উপর কিন্তু আমরা রিলাই করতে পারি, কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর কিন্তু দেখার সাথে সাথে এটা ট্রাস্ট করে আবার ইনফরমেশন শেয়ার করা, সেটা খুব ভয়ঙ্কর হয়ে যায়। আপনি কতটুকু ট্রাস্ট করলেন, আগে তো আপনি কনভিন্স হতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে কি, ইনফরমেশনটা যখন আমরা পেয়ে যাই, পাওয়ার সাথে সাথেই সেটাকে শেয়ার করে ফেলি, সেটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। কারণ আপনার কিন্তু ফলোয়ার্স আছে, মোস্ট প্রবাবলি আপনার মোর দেন 1 লাখ
ফলোয়ার্স আছে, ওরা ঘটনা কিন্তু তখন ঘটনা relay হলো হয়ে কি, যায়। সোশ্যাল মিডিয়াতে যারা অনেক বেশি অ্যাক্টিভ কিংবা যেটা বলছিলেন যে প্রভাবিত হয়ে যায় খুব সহজে, তারা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াকে বরং গালাগাল করে যে আপনারা অনেক স্লো, আপনারা ঘটনা সঠিক না, সময়ে জানান না। এখানে অদিতি আরেকটা বিষয় কিন্তু রয়েছে। আমাদেরকে তো নিশ্চিত হতে না, না, হয়। আপনার সাথে আমি ঠিক, কারণ মূলধারা মিডিয়াগুলো সোর্সটা নিশ্চিত হয় যে সত্য কিনা মিথ্যা, কিন্তু প্রবলেমটা হয়েছে মূলধারা মিডিয়ার উপরও বিশ্বাস রাখতে পারছে না। কেন? আস্থা হারানোর মতো অনেক ঘটনা অনেক ঘটেছে। ঘটনা ঘটেছে এবং দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে অনেকেই। হ্যাঁ, অতীতে তো ভয়ঙ্কর রকম ছিল এবং সেই রেশ থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। এই কারণে হয়েছে কি যে অমুক মিডিয়া হাউস কোনপন্থী সাধারণ মানুষ জানে, সচেতন মানুষ তো জানেই, যার জন্য তারা এই জায়গায় আসতে নিতে পারে না। সোশ্যাল মিডিয়া দুর্বল হবে কখন জানেন? মূলধারা মিডিয়া যদি আস্থাশীল হয় এবং দলীয় পরিচয় থেকে, দলবাস যেটাকে আমরা বলি, দলবাস মিডিয়া থেকে, এই তকমা থেকে যদি বেরিয়ে আসতে পারে, তাহলে সোশ্যাল মিডিয়া দুর্বল হয়ে যাবে। সেটা কি তাহলে আশা করতে পারি যে এখন নতুন সরকার গঠন হলে জেনজির যে একটা আপনি বলছিলেন যে একটা প্রেসার গ্রুপ হিসেবে তারা থাকবে, তাহলে কি এই অবস্থাটাতে গণমাধ্যমের স্বাধীনতার জায়গাটাতে আমরা আশা করতে পারি যে ফিরে আসবে? এখানে জবাবটা এরকম হতে পারে, আশা করতে পারি, আশা করতে পারি না। যদি অবস্থাটা এমন হবে, বর্তমান যে অবস্থা রয়েছে না, মূলধারা মিডিয়া সেটা থাকবে না, এটা আমি বিশ্বাস করি। আমি মিডিয়া ছাত্র এবং মিডিয়া এই কাজগুলো আর কিছু কাজ জানি না। প্রশ্নটা হলো যেটা, সেটা হলো হয় চরম অবনতি ঘটবে, নতুবা ডেভেলপ হবে। যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে না। এখন আমরা তো স্বাভাবিকভাবে চাইবো যেটা ডেভেলপ হোক, এখন দেখা যাক, কিন্তু সমস্যা রয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষণ যেটা দেখেছি সেটা খুব ভালো লক্ষণ নয়, কারণ আমরা সাংবাদিকদের নেমে দেখেছি কোনো কোনো দলের পক্ষে গিয়ে নেমে পড়েছে, হ্যাঁ, কেউ প্রকাশ্যে, কেউ গোপনভাবে, কিন্তু নেমেছে। এবং আপনাকে এখানে একটা যোগ করে দেই, মিডিয়ার প্রসঙ্গে উঠলাম, একটা লাইন যোগ করে দেই। একটা মানুষ মিডিয়াতে সাংবাদিক হিসেবে কাজ করবেন, উনি সোশ্যাল স্ট্যাটাস, মানে উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে বা ইনস্টাগ্রামে যেখানে দেখ না কেন, উনি একটা দলের পক্ষে বলতেই পারেন না। যদি বলেন, মিডিয়া সাংবাদিকদের কাজটা কি? ক্ষমতাধরদের প্রশ্ন করা, তাই না? এখন আমি যার পক্ষে নেমে গেলাম, আমি তাকে প্রশ্নটা করব কি? এটা নতুন যোগ হয়েছে, নতুন করে যোগ হয়েছে, মানে এরা অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এখন মিডিয়া সাংবাদিকটা যদি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়, তাহলে সাধারণ মানুষ বিশ্বাসটা কোথায় থাকে? তো যেই প্রশ্নটি ছিল যে নতুন সরকার গঠিত হওয়ার পর কি কি আমরা নতুন পেতে পারি বা কি নতুন আশার সঞ্চার হতে পারে, সেই জায়গায় বেশ কিছু ইতিবাচক দিক আপনি তুলে ধরছিলেন, সেটা আমরা জানছিলাম। এবারে যদি আসি আমি তৌফিকুল ইসলাম মিথিলের কাছে, আমরা এবারের নির্বাচনে দেখেছি সারা পৃথিবীর চোখ বাংলাদেশের এই নির্বাচনের দিকে, এবং আপনার কাছে কি মনে হয় যে আমরা কেমন ভাবমূর্তি এই নির্বাচনের মাধ্যমে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে পারলাম? প্রথমত হচ্ছে গত 16-17 বছর এটা আমাদের কাছে শিক্ষণীয়। আমরা অতীত থেকে যদি শেখার চেষ্টা না করি, ভবিষ্যতে কিন্তু আমাদের আবার এই রিপিট হতে পারে। আমার কাছে মনে হয় যে আজকে গতকালের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে কি লার্নিং পয়েন্ট আমি যদি বলি, সেটা গত 16-17 বছর। আপনি দেখেন, আমার সম্মানিত সহ আলোচক ইতিমধ্যেই বলেছেন যে এই যে অতীতের শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা না নেই, আপনি দেখেন জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কিভাবে রিজেক্ট করেছে, জনগণ এই ফ্যাসিস্টের দোসর হিসেবে জাতীয় পার্টিকে কিভাবে রিজেক্ট করেছে, এগুলো কিন্তু আমাদের কাছে শিক্ষণীয়। এই শিক্ষাটাকে যদি আমরা আগামী দিনে অ্যাপ্লাই না করতে পারি, তাহলে কিন্তু আমাদের চরম মূল্য দিতে হবে। আমি যেটা বলতে চাই, গত 16-17 বছর যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, ওরা হয়তো পালিয়ে বেঁচে গেছে। আমার মনে হয় আগামীতে যদি কেউ চেষ্টা করে, সে পালানোর সুযোগ পাবে না। আবার এটাও যদি মনে করে জনগণ 5 বছরের জন্য কাউকে মুচলেকা দিয়েছে, 5 বছরই ক্ষমতায় থাকবে, সেটা ভাবাও ভুল হবে। কারণ আমার কাছে মনে হয় তরুণ প্রজন্ম এবং জনগণ এখন কিন্তু বুলেটের সামনে দাঁড়াতে আর ভয় পায় না। ওরা কিন্তু নিরস্ত্র অবস্থায় বুলেটের সামনে দাঁড়িয়েছে এবং আগামীতেও দাঁড়াবে। কেউ যদি সেটাকে গুরুত্ব না দেয়, কেউ যদি অতীতের ভুল থেকে শিক্ষা না নেয়। যে কথাটা সম্মানিত সহ আলোচক, উনি একজন মিডিয়াতে যেহেতু দীর্ঘ সময় কাজ করছেন, উনি চরম অবনতির কথা বলেছেন আগামী দিনগুলোতে। চরম অবনতি এই অর্থে আমি বলছি, সাংবাদিকতার চরম অবনতি কিন্তু আমরা গত 16-17 বছর দেখেছি। আমরা নতুন করে তার চেয়ে চরম অবনতি দেখতে চাই না। আমার কাছে মনে হয় আমরা যেন সেটাই শিক্ষণীয় হয় যে গত 16-17 বছর
আমাদের কাছে চরম অবনতির যে এক্সাম্পল আছে তার চেয়ে চরম আমরা দেখতে চাই না। আসলে আমরা কত রক্ত দিব, কতবার রক্ত দিব? আমরা 52-তে দিয়েছি, 71-এ দিয়েছি, আমরা 90-এ দিয়েছি, সর্বশেষ জুলাই 24-এ দিয়েছি। আমরা কিন্তু আর রক্ত দিতে চাই না। আমরা জাতি হিসাবে আমরা অনেক বলতে শুনেছি ছোটবেলা থেকে, 71-এর পরে আমরা একটা নতুন তরুণ দেশ, আমাদেরকে ঘুরতে সময়ের প্রয়োজন। এখন কিন্তু সেটা বলার আর সুযোগ নেই। আমরা পরিণত বয়সে চলে এসেছি। আমাদের এই রাষ্ট্রের বয়স এখন অলমোস্ট 55 ইয়ার্স। কাজেই আমরা মধ্যবয়স্কও ছাড়িয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা এগিয়ে যাওয়ার সময়। আমার মনে হয় যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে সবচাইতে বেশি দায়িত্ব। জনগণ যে কাজটা করার, জনগণ কিন্তু সেটা দিয়ে দিয়েছে, ম্যান্ডেট দিয়ে দিয়েছে। এখন বাকি দায়িত্ব, অর্পিত দায়িত্ব হচ্ছে যারা নির্বাচিত হয়েছে। আমার কাছে মনে হয় এবারের সংসদ অন্যান্য সংসদ সদস্যের চেয়ে, অন্য সময়ের চেয়ে সবচাইতে বেশি দায়িত্ব ওনাদেরকে পালন করতে হবে। কারণ জনগণ এই ক্রাইসিস মোমেন্ট ওভারকাম করে যে অর্পিত দায়িত্ব দিয়েছে, সে আগামী দিনগুলোতে আমার মনে হয় এই ভার নিয়ে, যে ভার জনগণ দিয়েছে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের উপর, সেগুলো নিয়ে এগিয়ে যাওয়া এবং এই অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। এই দায়িত্ব পালনে যদি আগামী দিনগুলোতে যারা নির্বাচিত হয়েছে ব্যর্থ হয়, তাদেরকে যেমন চরম মূল্য দিতে হবে, পাশাপাশি জনগণকেও চরম মূল্য দিতে হবে। কারণ জনগণের অনেক আস্থা রয়েছে ওনাদের ওপর। সেটা আপনি যথার্থই বলেছেন। সারা বিশ্ব কিন্তু তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। এবং আপনি দেখেন বাংলাদেশের একটা বড় অংশ যারা প্রবাসীরা আছেন, এই গত আন্দোলনে প্রবাসীদের কিন্তু একটা বড় রোল ছিল। আপনি দেখেন বাইরে থেকে যেভাবে সাহস জুগিয়েছে, সমর্থন জুগিয়েছে। আপনি দেখেন বাংলাদেশের এই গতকালের নির্বাচনে যারা সবচেয়ে বেশি আসন পেয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের যিনি চেয়ারপারসন আছেন, উনি কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু সমর্থন জুগিয়েছেন, এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে এসে এই দলের নেতৃত্ব গ্রহণ করেছেন। কাজেই ওনার কিন্তু আরো বেশি দায়িত্ব। স্বাভাবিকভাবে আমি ক্রেডিটটা শুধু এদেশের জনগণ, তরুণ, ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোর উপর দিতে চাই না। এই ক্রেডিটটা আমি দিতে চাই বাইরে থেকে প্রবাসীরা যেভাবে, একটা সময় দেখেন আমরা ইন্টারনেটও ব্যবহার করতে পারিনি, বাইরে থেকে আমি দেখেছি বিভিন্ন আন্দোলনকারীদের প্রবাসীরা কিভাবে সমর্থন জুগিয়েছে। এবং শুধু তাই না, আন্দোলন পরবর্তী সময়ে অর্থনীতিতে যে বঙ্গর অবস্থা চলে এসেছিল, সেটাকে সচল রাখার জন্য প্রবাসীরা কিভাবে রেমিটেন্স পাঠিয়েছে। এবং তার আগে দেখেন আন্দোলন এবং আন্দোলনের তার আগে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স সেভাবে পাঠায়। এই 24কে ঘিরে অনেকগুলো রেকর্ড ব্রেকিং ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে নিশ্চয়ই আসবো। আমি একটু সর্দার ফরিদ আহমদের কাছ থেকে ঘুরে আসতে চাই। যেমনটি উনি বলছিলেন যে এবারের সংসদ নতুনত্ব নিয়ে আসবে, এবং গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, সেই ঘোষণা যদি আসে, তাহলে তো সংসদের ক্ষেত্রে আমরা কিছু দায়িত্ব বেড়ে যাবে, ফরমেশনই চেঞ্জ হবে অনেকখানি, সেটা তো হবেই। এর পাশাপাশি এবারের সংসদে মানে যাদেরকে আমরা অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে দেখছি, আপনার কাছে কি মনে হয় যথেষ্ট আগ্রহের জন্ম দেবে সাধারণ মানুষের জন্য? প্রতিদ্বন্দ্বিতা সংসদের ভেতরেও থাকবে এবং একজন আরেকজনের সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়ার ব্যাপারগুলো কি আসলে আশাব্যঞ্জক করে আমাদেরকে? নিঃসন্দেহে। কারণ হলো এখানে অনেকেই যারা নির্বাচিত হয়েছেন তারা খুবই তরুণ এবং তারা পড়াশোনা জানেন। সবচেয়ে বড় কথা হলো এখানে পড়াশোনা জানা লোক অনেক ঢুকেছে। এবং আপনি জানেন যে অতীতে সংসদ হয়েছিল ব্যবসায়ীদের সংগঠন, মানে একটা সংগঠন দাঁড়িয়েছিল, ব্যবসায়ীদের সংগঠন হলো জাতীয় সংসদ। সেখান থেকে অনেকখানি বেরিয়ে আসছে, পুরোপুরি না, বেরিয়ে আসছে। এবং সেখানে প্রচুর তরুণ গিয়েছেন এবং যারা জানেন, বিশেষ করে এনসিপিতে বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন যারা খুবই পরিচিত মুখ আমাদের কাছে এবং অনেকটা সেলিব্রিটিস পর্যায়ে তারা। এবং অন্যান্য দল থেকেও যারা গিয়েছেন অনেকেই প্রাজ্ঞ মানুষ এবং তারা জানে, রাজনীতিরা বোঝে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে এই তরুণদের মানসিকতা কেমন তারা অনেকে বুঝতে পারে এবং তারা ইনফরমেটিভ, খুবই ইনফরমেটিভ, এটা একটা দিক। এবং আপনি গণভোটের কথা বলছিলেন, আপনি নিশ্চয়ই যতটুকু আমরা খবর পেয়েছি সেটা হলো যে গণভোটের হিসাবটা কিন্তু যা দেখা যাচ্ছে সেটা হলো মোটামুটি রাত 2টো পর্যন্ত যে খবরটা আসছে গণভোটের হিসাবটা, সেটি হলো যে 75.34% হায়ের পক্ষে এবং নায়ের পক্ষে হলো 24.66%। এর মানে কি? হ্যাঁ জয়যুক্ত হয়েছে। হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে কি? অনেকগুলো ঘটনা ঘটবে এই সংসদে।
এখন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো যদি নাও মানে, যেগুলো হ্যাঁ বলেছে, সেটি কিন্তু অনেক বড় কাজ। যেমন প্রধানমন্ত্রী 2বারের বেশি মেয়াদে থাকবে না, উচ্চকক্ষ হবে, সেখানে পিআর হবে কিনা সেটা বিতর্ক আছে, কিন্তু উচ্চকক্ষের ব্যাপারে বিতর্ক নেই, মানে এটা নতুন কাজ। বিচার বিভাগের অনেকগুলো বিষয়ে বিএনপি একমত হয়েছে, অনেকগুলো বিষয়ের উপরে। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হলো যে উনি যে কথা বলছিলেন একটু শেয়ার করি আপনার সাথে। সেটা হলো যে সামনের যে প্রবলেমগুলি হয় আমাদের দেশে, যেটা দেখেছি, সেটা হলো, ওনার সাথে আমি আলাপ করতেছিলাম আপনার এখানে আসার আগে, সেটি হলো আপনি দেখবেন দল এবং সরকার একাকার হয়ে যায়, দুটো যে আলাদা জিনিস। গত ফ্যাসিস্টের 15 বছর আমরা কিন্তু সেগুলো লক্ষ্য করিনি। দল এবং সরকার একাকার হয়ে গেছিল, একই চরিত্র। এখন যারা সরকার গঠন করবে তারা যদি দল এবং সরকার আলাদা করতে না পারে, তাহলে সবচেয়ে বড় বিপর্যয় হবে।